আমরা আমরা এখনো বলার সময় আসেনি, যদিও একদম 3 রাউন্ড 4 রাউন্ড 5 রাউন্ড এই পর্যায়ে আমরা আছি। পোস্টাল ব্যালট শেষ হয়েছে, তারপর 4 রাউন্ড 5 রাউন্ডে আছি। তার মধ্যে যা ফিগার আমাদের হাতে আসতে শুরু হয়েছে, এখনো পর্যন্ত 294 এর মধ্যে 253 খানা বিধানসভার ট্রেন আসতে শুরু করেছে। সেখানে দেখা গেছে 156টি আসনে বিজেপি এগিয়ে আছে, 95টি আসনে এই মুহূর্তে এগিয়ে আছে তৃণমূল। এবারে কি তাহলে জয়ের ট্রেন ধরে রাখতে পারছে না বিজেপি তৃণমূল, নাকি প্রথম অঙ্গ বঙ্গ কলিঙ্গ নেওয়ার যে টার্গেট নিয়ে পশ্চিমবাংলার বুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এসে ঘাঁটি গেড়েছিলেন, সেটা সফল হয়েই দিল্লি ফিরবেন? এই গোটা বিষয় নিয়ে আমরা থাকবো আমাদের স্টুডিওতে। এই মুহূর্তে আমরা পেয়েছি অচ্যুত চন্দ্র, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। অচ্যুতা, স্বাগত দাদা। আর পেয়েছি আমরা জিৎ মাইতি, আমরা জানি লড়াকু বিজেপির একদম যুব নেতা। জিৎ, দুদিবর বাংলা স্বাগত। যে কথা আমরা আসছিলাম যে ট্রেন, অচ্যুতা, এটা কি এক্সপেক্ট করা গেছিল? আমরা লাস্ট 15 বছর ধরে 11 সালের পর থেকে এই ট্রেন আমরা দেখিনি। এটা কি আশা করা গেছিল, ভেবেছিলেন? সাউন্ড ডিস্টার্ব হচ্ছে, সাউন্ড। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। দেখো মানুষ, যেটা হচ্ছে 2021-এও কিন্তু বিজেপি জেতা খেলা, কিন্তু বিজেপি টিএমসি মেশিনারিকে সামলাতে পারেনি। তো এবারে যেটা হয়েছে, মেশিনারিটাকে বিজেপি এই রাজ্যে 2019 থেকেই পজিটিভ, 21, 24 সবই জেতা, কিন্তু বিজেপির কাছে এই যে মাফিয়া অর্গানাইজেশন, এর মধ্যে তাদের গ্রাসরুট লেভেলের মেশিনারি, মানে এই মাফিয়া অর্গানাইজেশন এমনকি বিউরোক্রেসির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, যেটা আইপ্যাক ঢুকে এখন আইপ্যাক কেস, এইটা যে কন্ট্রোল করতে পেরেছে। এবং বিজেপি এবারে পুরোদমে প্রিপেয়ার হয়ে এসছে যে এই মেশিনারি ভাঙা। ওরাও কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই বুঝেছে মানুষের সাপোর্ট ছিল ওদের, মানে প্রো বিজেপি না হলেও অ্যান্টি টিএমসি। তো সেইটা মনে হচ্ছে এবার মেশিনারি অনেকটা কন্ট্রোল। আমি এখনো বলছি পুরো মেশিনারি কন্ট্রোল করতে পারিনি। যে এই আমি তো বলবো, যদি বিজেপি পাওয়ারে আসে, এসআইআর এ আবার অডিট করা উচিত। আমি আমি অচ্যুতদাকে একটা কথা বলবো যে মেশিনারি পাওয়ার কাজ করেছে 19, 24, 21 এই ভোটগুলোতে বলছেন। তো আমার বক্তব্য হচ্ছে 21-এও তো এই বিজেপি কেন্দ্র সরকার ছিল, ইলেকশন কমিশন কিছুটা হলেও কন্ট্রোল করতো কেন্দ্রীয় সরকার। 8 দফায় ভোট হয়েছিল, তখন কি করে বলবেন যে এত মিলিটারি ফোর্স ছিল, 8 দফায় ভোট হয়েছিল, সেটা কেন সম্ভব হয়নি? 21-এর যে আজকে 26-এ এসে যে খুঁজে খুঁজে বার করা গেল, আজকে চিন্তা করো কতগুলো অফিসারকে ট্রান্সফার করতে হয়েছে যারা সাসপেন্ড হয়েছে। তো এইগুলো তো 21-এ ওরা ওরা 19-এ ভালো রেজাল্ট করার পর ওরা ধরেছিল জনমতে ওরা বেরোবে। 21-এ তো হ্যাঁ সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছে, সেন্ট্রাল ফোর্স গুলোকে তো দায়িত্ব ছিল রাজ্য মেশিনারির হাতে। কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্স? আজকে তো 2021-এ তো সেন্ট্রাল ফোর্স কোনো কাজ করেনি। পরবর্তীকালে তো খবর বেরিয়ে যায় অর্ধেক সেন্ট্রাল ফোর্সকে খাইয়ে দাইয়ে তাদের ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ রাজ্য মেশিনারি তখন চার্জে ছিল লোকাল রাজ্যর অ্যাডমিনিস্ট্রেশনের হাতে। সেন্ট্রাল ফোর্স ব্যবহার করবে কি করবে না। আজকে ইলেকশন কমিশন তো ততটা তৈরি হয়ে আসেনি, কারণ 19-এর রেজাল্ট নিয়ে বিজেপি নাচানাচি করছিল যে 21 বেরিয়ে যাবে, এবং জনমত ছিল, মানে পাবলিক সাপোর্ট ছিল। 21-এর অনেক ইলেকশন পর আমার চেনা জানা বিভিন্ন নন পলিটিক্যাল বললো কি করে হলো, কারণ কেউ ভাবতে পারছি না। ট্রামে বাসে তখন সবাই করছিল যে সরকার বদলাবে, কিন্তু এই যে ইলেকশন মানে এটা ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারে এটা একটা শিক্ষণীয় ব্যাপার। মানে আমাদের আইন কানুনে একটা রাজ্য এরকম চালাতে পারে পুরো আইন তছনছ করে দিয়ে, এটাও আমাদের ভাবার, ভারতীয় রাজনীতিতে এবং ভারতীয় কনস্টিটিউশন এটা ভাবা দরকার। যে আমি সব মানলাম অচ্যুতা, আমি সব মানলাম, কিন্তু এটা কি করে মানবো আমরা, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী,
তার নিজের গড় ভবানীপুরে পিছিয়ে 3 রাউন্ডের পরেও, এটা কি করে মানবো আমরা? সেটা মানো না মানো, ব্যাপারটা হচ্ছে এটা 21-এও হতো, এবারেও হয়েছে। 21-এও মানে মানুষ টিএমসি কে যদি আমি আরো পিছিয়ে যাচ্ছি, 2016 কিন্তু টিএমসি যেতে না যদি গুন্ডাগার্দি করে, তখন তখন স্টেট মেশিনারি পথে নামিনি, তখন ছিল টিএমসি পার্টি মেশিনারি। মানে 2016 যদি একটু তোমরা পুরনো ফাইল কাটো, একদম একদম। ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডের পর থেকেই বোমাবাজি আর ইয়ে শুরু হয়ে যায়। তো টিএমসি পার্টি পাওয়ারে এসেই 2012-13তেই লোকে টের পেয়ে গেছিল এ পার্টির কোনো ফিলসফি নেই, এর কোনো যুক্তি নেই, একটাই হচ্ছে পাওয়ারে থাকো আর লুটে খাও। এ শুরু হয়েছে 2013 থেকে, তারপর থেকে থামেনি, অর্ধেক লোক বেরিয়ে আসতে পারেনি। আপনি বলছেন সিপিএম যেখান থেকে শেষ করেছিল, তৃণমূল কি সেখান থেকে শুরু করেছিল বলতে চাইছে? একদম একদম কপি পেস্ট। মানে তুমি যদি গুগল ঘাটো, কোন এক স্টেটসম্যানের সাংবাদিক এই নিয়ে নিউজ করেছিল 2012 সম্ভবত 13, তাকে বাধ্য হয়ে চাকরি ছাড়তে হয়। যে মমতা ব্যানার্জি কোথাও একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, মানে ব্যক্তিগত কোনো আলোচনায়, যে সিপিএম এর খেলাই আমি ধরে নিয়ে আরো 50 বছর থাকবো। এটাও স্টেটসম্যানের নিউজ হওয়াতে স্টেটসম্যান রাজ্য সরকারের কাছে ব্ল্যাক লিস্টেড হয়ে যায়, এবং সে যতক্ষণ না রিজাইন করে, এটা আমি 2012-র কথা বলছি, ততক্ষণ রাজ্য সরকার, স্টেটসম্যান রাজ্য সরকার থেকে কোনো রেভিনিউ পাইনি। আমি আমি জিতের কাছে আসবো। জিত, কি বলবো আমি এই মুহূর্তে, কি প্রশ্ন রাখবো বুঝতে পারছি না। আমি জানি যেই প্রশ্ন ছাড়বো একদম বাপি বাড়ি যা ছক্কা মারবে তুমি, একদম পরিষ্কার, আমি ক্লিয়ার। যাই প্রশ্ন রাখবো সেটা বাপি বাড়ি যা করে দেবে। এই মুহূর্তে 158 আর 94 কিভাবে দেখছো? একটু সাউন্ড প্রবলেম হচ্ছে। খাদক, পশু খাদক এবং সমগ্র পশ্চিমবঙ্গকে যেভাবে মানে অপবিত্র করে দিয়েছে, এই দলটা নামক থাকবে না। আর আমি এই যিনি প্যানেলে আছে, এই দাদার সঙ্গে একমত, যে বললেন চন্দ্র, হ্যাঁ অর্চিদা, বিজেপি 2019 সাল থেকেই ট্রেন্ড শুরু করেছে, 18-19 সাল থেকে ট্রেন্ড আছে, যে পরপর পরপর ধাপে 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 এগোচ্ছে। কিন্তু 2021 সালে যেটা অর্চিদা বললেন, ভোট তো হয়েছে, কারণ পশ্চিমবঙ্গে একদম নিচু তলা থেকে আরম্ভ করে উপর তলা অব্দি যে পুলিশ, যে প্রশাসন, যে ব্যবস্থা, এই প্রশাসন ব্যবস্থা টোটাল করাপ্টেড ছিল, মমতা ব্যানার্জির সাথে ছিল। এরা কোথাও ভোট হতে দিত না, এবং সেন্ট্রাল বাহিনী যখন আসতো, এই সেন্ট্রাল বাহিনীকে মিসইউজ করতো এরা। যখন এবারে নির্বাচন কমিশন তৎপর হয়েছে, বিশেষ তৎপর হয়েছে, এবং সমগ্র জায়গায় যেভাবে যেভাবে মনে করেছে যেখানে ঘাবলা আছে সেই জায়গা সরিয়ে দিয়েছে, তাই জন্য এই ফলাফল বুঝতে পারছেন। এবং যেভাবে পিসফুলি ভোট হয়েছে, মানে শান্তিপূর্ণ ভাবে মানুষ যেভাবে ভোট দিতে পেরেছে, তারই এই রায় এটা। হ্যাঁ, একটার পরে দেখবেন তৃণমূল কোথাও দেখা যাচ্ছে না। আমরাই বলেছিলাম, এর আগেও বললাম, সরকার আমরাই করছি। হ্যাঁ, কতটা হচ্ছে বা শুধুমাত্র টিভির পর্দায় দেখার অপেক্ষা মাত্র। জি জি, এই মুহূর্তে সবচেয়ে বড় বড় খবর আমাদের হাতে এসে পৌঁছালো যে তৃণমূলের একদম মানে সুবক্তা, একদম ডিপেন্ড, রাহুল দ্রাবিড় যাকে বলা হয়, তৃণমূলের হয়ে ডিপেন্ড করেন, সেই কুণাল ঘোষ 3000-এর ভোটে পিছিয়ে আছে। কিভাবে দেখবে? দেখুন, তৃণমূল যত নেতৃত্ব আছে না, ওনারা জানে যে প্রথম দফায় যে ভোটটা হয়েছিল না, প্রথম দফার ভোটেই বিজেপি এগিয়ে গেছিল প্রায় 90টা সিটের ওপরে। হ্যাঁ, তো ওদের যে ক্যাডার আছে, যে লেটেল বাহিনী আছে, ওরা ভেবেছিল 2021-এর মতো 2026-এ কাউন্টিং হলে গিয়ে বুথ লুট করে বা কাউন্টিং এজেন্ট সরিয়ে এরা ব্যালট পেপার চেঞ্জ করে এরা হচ্ছে নোংরামিটা করবে। কিন্তু এবারে তো সম্ভব হয়নি। তো আপনি দেখবেন, টিভিতে দেখুন বা মিডিয়াগুলোতে দেখুন, যত বেলা বাড়ছে, যত বেলা বাড়ছে তৃণমূল তত পিছিয়ে যাচ্ছে, এগোচ্ছে না। হ্যাঁ, যেখানে বেশিরভাগ মুসলিম সম্প্রদায় আছে, সেখানে খুব কম জায়গা ছাড়া সেখানেও ভোট ভাগ হয়ে গেছে।
আপনারা দেখতে পাবেন সেখানেও তৃণমূলের এগেনস্টে সব ভোট পড়েছে। মানে যদি সেখানে অন্য কোনো দল থাকে সেখানে তৃণমূলের এগেনস্টে গিয়ে ভোট পড়েছে। মানে এই রাজ্যে তৃণমূলকে আর কেউ চাইছে না। সাধারণ মানুষের এগেনস্টে তৃণমূলের হচ্ছে যুদ্ধ চলছে। জনগণ জনার্দন ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অচ্যুতের কাছে যাবো। অচ্যুতা, একদম খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন, যে তৃণমূল যতগুলো লাস্ট ভোট আমরা দেখেছি প্রত্যেকটা ভোটে তাদের উন্নতি হয়েছে। আমরা শুধুমাত্র দেখেছিলাম 19-এ তাদের লোকসভার ভোটের কিছুটা কমেছে, কিন্তু বাকি সমস্ত ভোটগুলোতে তারা ইমপ্রুভ করেছে, তাদের আসন সংখ্যা বাড়িয়েছে। কিন্তু এত প্রকল্প দেওয়া, প্রায় কখনো কোনো কোনো তৃণমূল নেতা বলে 105টি প্রকল্প সুবিধা দিচ্ছে, কেউ বলে 94টি, কেউ বলে 78টি, কেউ বলছে 150-টির উপরে। এত প্রকল্প সুবিধা প্রত্যেকটি ঘরে পৌঁছে দিচ্ছে তৃণমূল, তারপরেও তারা মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করতে চলেছে। কিভাবে দেখছেন? মানুষ, ব্যাপারটা হচ্ছে কি যে লেফট জামানায় পার পেয়ে গেছিল, ডিজিটাল ওয়ার্ল্ড ছিল না। তুমি তো জানো আমি একটি কারখানা চালাই। আমি আমার কারখানায় যখন চলে, লেবাররা কাজ করতে করতে ইউটিউব চলে ওদের পাশে, মেশিনের পাশে। বিশেষ করে গত এই ইলেকশনের, অন্য সময় গান বাজনা চলে, ইলেকশনের আমি লক্ষ্য করছিলাম লেবারদের বেশিরভাগ ইউটিউব চলছে, হচ্ছে হয় কোনো খবর নয় নিউজ। তো যেটা হচ্ছে, আজকে তুমি প্রকল্প কত দেবে একটা একটা ছেলেকে? 1000, 1500, 2000। আজকের দিনে একটা পশ্চিমবঙ্গর রাজমিস্ত্রির রেট হচ্ছে 800 থেকে 900 টাকা ডেলি। তো সেই রাজমিস্ত্রি যে এই প্রকল্প 1500 কেন নেবে? খুব গরিব ও যারা পাচ্ছে বিনা পয়সা, আমি দেখেছি মধ্যবিত্ত ঘরের মহিলা গিয়ে লাইনে গিয়ে টাকা তুলতে। এই যাদের এই টাকা পাওয়ার লোভ আছে সেটা আলাদা কথা, কিন্তু তারা যে তোমায় ভোট দেবে তার কোনো গ্যারান্টি নেই। আজকে যে কোনো একটি মিনিমাম ওয়েজেস অ্যাক্ট বলো, বা আজকে যেখানে ডিসঅর্গানাইজ সেক্টর যেরকম কনস্ট্রাকশন, রাজমিস্ত্রির 900 টাকা কমে পায় না পার ডে, মনে করো। তো সে তো 25 দিন কাজ করলে, 30 দিন কাজ করলে তো 60,000 টাকা ওখানে পাবে। তো সেই কর্ম জায়গাটা তো নেই। আর এই টুপিতে এমন অর্ধশিক্ষিত লোকও কানে তো শোনে, লেখাপড়া না পড়তে পারলে কি হবে? ডিজিটাল ওয়ার্ল্ড এখন লোকের চোখ খুলে দিয়েছে, টুপিবাজি করে চলবে না। আমি জিতের কাছে যাবো। জিত, দুটো প্রশ্ন আমি রাখবো, ছোট ছোট দুটো প্রশ্ন রাখবো। যে আমি নিঃশব্দ বিপ্লব সাতগাছিয়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবছর যখন নিঃশব্দ বিপ্লব তিনি যে বইটি প্রকাশ করেন, সেই বই প্রকাশ করলেন, সেদিন তিনি একটি কথা বলেছিলেন যে আজকে আমি বলে রাখছি, শুনে রাখুন, 50-এর নিচে যদি বিজেপিকে না নামাতে পারি তাহলে রাজনীতি ছেড়ে দেবো। একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একটি প্রত্যেকটি সভাতে একটাই বক্তব্য রেখে গেছেন, যে বিজেপি যারা করে, চোর চট্টা চিটিংবাজ রাহাজানি রেপিস্ট, তারাই করে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনারা ক্ষমতা আছেন, আপনাদের এই রেপিস্টরা আপনারা কিভাবে সরকার গঠন করবেন? দেখুন মানসদা, আপনাকে প্রথমেই বলবো, আপনাকে এটা বলছিলাম, টিভি পর্দায় দেখুন বিজেপি 169 হয়ে গেছে আর তৃণমূল আরো একদম একদম 94 থেকে 93 হয়ে গেছে, 93 হয়ে গেছে, ট্রেন বাড়ছে, 171 হয়ে গেল বিজেপি এগিয়ে। হ্যাঁ, আর আপনাকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে কিনা জানি না, অবশ্যই কিন্তু জেলের ভাত খাবেই। বিজেপির হাতে জেলের ভাত অবশ্যই অভিষেক ব্যানার্জি খাবে, এটা আপনাকে কনফার্ম জানালাম। আর আরেকটা কথা উনি বলেছেন, আপনি বললেন না, সেটা হচ্ছে উনি ভরা সভা থেকে বলেছিলেন যে বিজেপির প্রত্যেক কার্যকর্তা নেতৃত্বকে জয় শ্রীরাম না জয় বাংলা বলাবো। হ্যাঁ, আপনার মনে আছে নিশ্চয়ই কথাটা বলেছিল, জয় বাংলা বলাবো। তা আমি অভিষেক ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির চামচা এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলছি, আপনার মিডিয়া চ্যানেলের মাধ্যমে, আমরা জয় শ্রীরাম বলবো, জয় বাংলা বলবো না। আপনাদেরকে জোর করিও কিছু করব না, আমরা ওই বিশ্বাসী নয়। মারপিট, রক্তক্ষরণ, আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে কড়া ভাষায় বলেছে যে আমরা ক্ষমতায় আসছি এবং ক্ষমতা আসার পরে কোথাও যেন রক্তপাত না হয়। কারণ একটি ছোট্ট আপডেট দেবো। এই মুহূর্তে কিন্তু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় 898 ভোটে কিন্তু এগিয়ে গেলেন, পাশাপাশি প্রায় 9000 মতো ভোটে পিছিয়ে গেলেন
সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র, যে লাভলি মৈত্র কদিন আগে বলেছিলেন সবচেয়ে পশ্চিমবাংলার নারী সুরক্ষিত, আর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে যা ভাষায় বলেছিল সেটা নাই বা বললাম, কি বলবে জি? দেখুন এখন তো বললাম যতক্ষণ না একটা বাজছে ততক্ষণ 12:30টার পরে বোঝা যাবে বিজেপি এগিয়ে যাচ্ছে, এবার কোনো জায়গায় কম হবে, কোনো 4 রাউন্ড 5 রাউন্ড মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় 898 ভোটে এগিয়ে। ওখান থেকে ভবানীপুর দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় হারবে, কারণ যে জায়গায় ঢুকেছে সেটা সম্ভবত মুসলিম কোনো বুথ হবে বা মুসলিম কোনো ওয়ার্ড হবে। হ্যাঁ, আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় বলেছে যে 4টে ওয়ার্ড এমন আছে যেখানে মুসলিম ওয়ার্ড আছে, আবার যেখানে হিন্দু ওয়ার্ড গুলো আছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম না দিয়ে আমাদের শুভেন্দু অধিকারীকে দিয়ে একদম সেটাকে ব্যালেন্স করছে। একদম জায়গাটা এমন হবে 1000-2-3 মধ্যে শুভেন্দু অধিকারী মহাশয় জিতবে ওই জায়গা থেকে, এবং মানুষ এককাট্টা হয়ে গেছে। আমি আগেও আপনাকে বললাম আপনার চ্যানেলে যে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ জনার্দন একদিকে, এখানে না শুভেন্দু অধিকারী, না দিলীপ ঘোষ, না সুকান্ত মজুমদার, না নরেন্দ্র মোদী, এখানে মানুষ পরিত্রাণ চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ চাইছে ডবল ইঞ্জিন সরকার, চাইছে শিক্ষা, চাইছে স্বাস্থ্য। তাই মানুষ ওইসব কিছু দেখছে, যেখানে পদ্মফুল দেখছে সেখানে ভোট দিয়েছে। যদি তাই না হতো তাহলে 90 এর উপরে কোথাও 95 কখনো 93% ভোট পড়তো না। আপনি যত এগোবেন, যত বেলা বাড়বে, তত পদ্মফুল আরো বেশি না বাড়ুক, পদ্মফুল বাড়ুক, পদ্মফুল বাড়ছে, 174 আর 91 নেমে গেছে, পদ্মফুল বাড়ুক। কিন্তু আমার প্রশ্ন একটাই জিৎ, একটাই জিৎ, সোনারপুরের রূপকার, যিনি সোনারপুরের রূপকার, সোনারপুরকে সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে লাভলি মৈত্র, তাকে আপনারা কিভাবে পিছনে ফেলছেন সেটাই তো বুঝতে পারছি না। দেখুন সেটা সময় বলবে। হ্যাঁ, যে নারী নিয়ে যেটা বলেছিলেন বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা নিয়ে বলেছিলেন, সেটা সময় বলবে। হ্যাঁ, যত এগোবে তত আমরা বুঝতে পারবো। সরকার তো আমরাই করছি। হ্যাঁ, কোনো মহিলাকে কদর্য আক্রমণ করব না। তবে উনি যেটা বলেছেন সেটা ঠিক বলেননি। হ্যাঁ? যে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপার নিয়ে। দেখুন আমাদের দল অনেক বড়। আমাদের দল পশ্চিমবঙ্গ ছাড়াও আরো বহু না জায়গায় আমি 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 সে কথা বলছি না জিৎ, আমি সে কথা বলছি না, আমি বলছি যে মানুষ এত উন্নয়ন পেয়ে হুম। রাবড়ি মৈত্রর মতন মানুষ 5 বছরে বলছেন যে সোনারপুরের রূপকার, হুম। তাকে মানুষ এত তাড়াতাড়ি বলছেন কি করে, সেটাই তো সোনারপুরের মানুষের, এটা আমি বুঝতে পারছি না, এটাই আমার প্রশ্ন। দেখুন এত উন্নয়ন করে দিয়েছে বলছেন। দেখুন মুখে বলা আর কাজ করার মধ্যে দুটো তফাৎ আছে। আমি মুখে বলবো আর কাজ করব তার মধ্যে তফাৎ আছে। আর সোনারপুর বাসীরা প্রত্যেকেই জানে যে কি পরিস্থিতি হয়েছিল। গত যখনই এখানে বৃষ্টি হয়, যেভাবে রাস্তাঘাট এক হাঁটু জলের তলায় চলে যায়। যদি কাজ হতো তাহলে এই পরিস্থিতি মানুষকে দেখতে হতো না। হ্যাঁ? এবং বিভিন্ন জায়গায় আপনারা সোনারপুর দক্ষিণ নিয়ে অনেক জায়গায় ভিডিও করেছেন, কাজ করেছেন, একদম অনেক ভেতরে যে জায়গাগুলো আছে গ্রামগঞ্জে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। পানীয় জলের সুব্যবস্থা নেই। হ্যাঁ? সেই জন্য মানুষ একভাবে হয়ে পরিত্রাণ চাইছে। যে আর কিছু দেখছে না, কে কাজ করেছে, কে কাজ করেনি, হ্যাঁ? এরকম কিছু দেখছে না। যে মানুষ বুঝে গেছে যে এবার পরিবর্তনের পালা করতে হবে। পরিবর্তন চাইছে, তাই জন্য সব মানে এই ট্রেন হতো 175 হয়ে গেছে। এই ট্রেন হতো না। যে ট্রেন চলছে মানে একেবারে গুছিয়ে দিচ্ছে। আর আমি বলছি এটা বাড়বে। অচ্যুতা, অচ্যুতার কাছে আমি যাবো যে এবার আমরা ইলেকশন কমিশনের ভূমিকা কিন্তু প্রথম থেকে দেখেছিলাম অনবদ্য ছিল। যদিও এ রাজ্যের শাসক দল কিন্তু বারে বারে ধ্যানীশ কুমার বিভিন্ন ভাবে কিন্তু আহ আক্রমণ করা হয়েছিল চিফ ইলেকশন কমিশনারকে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু কোনো বিষয়ে কর্ণপাত করেননি। তারা যেটা ঠিক মনে করেছিলেন পশ্চিমবাংলার জন্য এসআইআর চালু করলেন এবং ধাপে ধাপে যা যা করণীয় তারা কিন্তু করেছেন। সর্বশেষ যেটা আমরা একদম অভিনব পদক্ষেপ দেখলাম যে শেষ দিনে যে আজকে যে নির্বাচন গণনার দিনে আমরা যেটা দেখেছিলাম 165 অতিরিক্ত পর্যবেক্ষক বাড়ানো হয়েছে, পাশাপাশি 77টি পুলিশ অফিসার পাঠানো হয়েছে। এই যে গোটা প্রক্রিয়াকরণ, তারপরে কিন্তু অভূতপূর্ব একটা রেজাল্ট পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন? এই ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে আপনার কি বলার আছে, কি বলতে পারেন? কমিশন আগের 21-এর আর 24-এর অভিজ্ঞতা দেখে গুছিয়ে এসছে, কিন্তু যেটা দেখার বিষয় হচ্ছে, আমি যেটা বলতে চাইছিলাম, আগে ভারতীয় ফেডারেল কনস্টিটিউশন স্ট্রাকচারে
আজকে একটা ইলেকশন কমিশনকে ভোট করাতে হচ্ছে যুদ্ধর পরিস্থিতি নিয়ে। সাজোয়া গাড়ি আসছে 2500 কোম্পানি, মানে আজকে গত দুটো ইলেকশনও প্রায় 2500 হুম, কোম্পানির কখনো আসেনি। মানে আজকে একটা রাজ্যর নেতৃত্ব বা অ্যাডমিনিস্ট্রেশন কি লেভেলে, মাফিয়া লেভেলে চলে গেলে একটা, এটা প্রথম ভারতবর্ষের ইতিহাসে এটা লেখা থাকবে যে একটা রাজ্যর রাজনীতি মানে ইলেকশন কন্ডাক্ট করতে গেলে সাজোয়া গাড়িয়ে লাগছে, 2500 কোম্পানি লাগছে, অবজার্ভার। তুই ভাবতে পারছো যে এই ইলেকশন, এই একটা রাজ্যের ইলেকশন কস্ট, এই ইলেকশনে তো একটা খরচা আছে, এ যাবে কোথায়? আমার ট্যাক্সের টাকা দেয় কত টাকা। একদম। এরপর দেখো প্রত্যেকবার রাজ্য সরকার, নট টিএমসি পার্টি, ইলেকশন কমিশনের কাছে এগেনস্টে গেছে কোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়েছে, কিন্তু তুমি হিসাব করো টাকাগুলো এইগুলো কে দিল। আমার তো মনে হয় বিজেপি যদি পাহাড়ে আছে, যেটা আমরা আশা করছি আসবেই, এবার একটা দরকার আছে এই লুট আর পুরো, মানে বিজেপি পাওয়ারে এসে যেন না বলে যায় যে এই লুট গুলোকে অডিট করা। এই রাজ্যের আমি বলে দিচ্ছি, গরিব লোকেদের টাকা লুট হয়েছে, যেরকম সারদা নারদা, এই এসএসসি স্ক্যাম, এই প্রত্যেকটার হিসেব দিতে হবে বিজেপি পাওয়ারে এসে। আজকে এক একটা টিএমসি নেতা, এই কনস্ট্রাকশন যে মাফিয়া, কলকাতা শহরে আমার হিসেবে 10 বছরের 10,000 ইলিগাল আছে, কর্পোরেশনের টাকা নেই, এই ইলিগাল স্ট্রাকচারে কোনো ট্যাক্স কালেকশন হয়নি। এই পুরোটা বিজেপিকে এবার অডিট করতে হবে। বিজেপি পাওয়ারে এলো, বিজেপির কপালে দুঃখ আছে, কারণ ফাঁপা তো, এ রাজ্যে কোনো টাকা নেই। এই এই মানে ইলেকশন কমিশন, তবে হ্যাঁ, এরা সুন্দর প্ল্যানিং করে, আগের দিনও তোমার চ্যানেলে বলেছি, এই প্রথম চ্যাম্পিয়ন এই ইলেকশন হচ্ছে ইলেকশন কমিশন। এই এত বাধা সৃষ্টি করে সুন্দর ইলেকশনটা, একটা লোক মরেনি এই ইলেকশনে, ওদের সাধুবাদ। আমি জিতের কাছে আসবো। জিত, এই মুহূর্তে ট্রেন্ড আরো বাড়ছে। 177, একদম 148 ফিগার তো অনেক আগে এগিয়েছে। 177, 93। সেক্ষেত্রে আমরা কোথাও 3 রাউন্ড, কোথাও 5 রাউন্ড, কোথাও 7 রাউন্ড এগিয়েছে গণনা। আমরা একটা ট্রেন্ড অনুযায়ী ধরে নিতে পারি যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে। বিজেপি খুব মিরাকল কিছু না করলে পরে তৃণমূল এখান থেকে ব্যাক করতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলাতে যদি এককভাবে বিজেপি আসে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে যে প্রশ্নটা বারবার তৃণমূলের পক্ষ থেকে তোলা হচ্ছিল যে সরকার চালানোর মতন বিজেপিতে কেউ নেই, তেমন কেউ নেই, সব ভুলভাল লোকজন এবং যাদের রাজনৈতিক কোনো দূরদর্শিতা নেই, সেই প্রশ্নের উত্তর কিভাবে আসবে? বিজেপি কি সরকার সুষ্ঠুভাবে গঠন করতে পারবে পশ্চিমবাংলার বুকে, নাকি না সেই গোটা প্রক্রিয়াটা দিল্লি থেকে কন্ট্রোল করা হবে? যে প্রশ্নটা এই রাজ্যের মানুষের বড় প্রশ্ন। একদমই মানবদা, তোমাকে আমি বলি যে যারা এই কথাগুলো বলছে না, তারা ভেতর থেকে খুব কষ্টে এগুলো বলছে। বিজেপি যখন এককভাবে সরকার করতে পারে, তখন সরকার চালাতেও পারে। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশনের লোক এখানে প্রচুর আছে। হ্যাঁ, এখানে অ্যাডমিনিস্ট্রেশনের লোক সুকান্ত দা আছে, বড় অ্যাডমিনিস্ট্রেশনের লোক শুভেন্দু অধিকারী মহাশয় আছে। হ্যাঁ, এখানে অনেক বড় বড় আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয় রাজ্য সভাপতি আছেন। তো আমাদের ব্যাপারটা, আমাদের এখানে শুধুমাত্র এই একটা ল্যাম্পপোস্ট বলে কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, যে একা নেত্রী অভিষেক ব্যানার্জি একা নেতা, বাকি সব ক্যাডার, এরকম ব্যাপার না। আমাদের এখানে প্রচুর নেতা। হ্যাঁ, সর্বভারতীয় দল যেটা হয়, এখানে একটা দুটো নেতার কোনো ব্যাপার না, প্রচুর নেতা, প্রচুর কর্মী, প্রচুর নেতৃত্ব। তো স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিকভাবেই আপনাকে বলি। তো যারা এগুলো ভাবছে, তারা ভাবতেই থাকুক। বিজেপি শাসিত জায়গা, যেসব জায়গা বিজেপি শাসিত জায়গা আছে, আপনিও জানেন ভালো করে, সেখানে সুন্দর সুষ্ঠুভাবে সরকার পরিচালনা হচ্ছে। এবং যেখানে যেখানে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, দেখুন আমরা আগে বলেছিলাম এবং আমরা ক্যাম্পেইনিং করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 1,500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয়, সেটা কারোর নিজের বাবার ঘর থেকে দেয় না, সেটা সরকারের ট্যাক্সের পয়সা। আমরা বলেছিলাম যে আমরা ভাতা বিশ্বাসী নয়, কিন্তু আমরা এটাও বলেছি যে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো না। তার কারণ একটা কোনো শিল্প তৈরি করতে গেলে বা একটা কোনো কর্মসংস্থান করতে গেলে অনেকটা সময় লাগে, 6 মাস 1 বছর সময় লাগবে। তো সেই জন্য আমরা বলেছিলাম যে মায়েদের মুখে হাসি ফোটাবার জন্য 1,500 টাকা কিছু হয় না, তার জায়গায় আমরা 3,000 টাকায় অন্নপূর্ণা ভান্ডার দেবো এবং 18 বছর থেকে 35 বছর যুবকদের হাতেও আমরা 3,000 টাকা দেবো। এবং যে জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্থান হয়েছে এবং মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে আসার পরে, যেখানে
ছাগল গরু চাষ করত এই সিঙ্গুর। আমাদের নরেন্দ্র মোদীজি বারবার পশ্চিমবঙ্গে এসে বলে গেছে এই সিঙ্গুরে যেভাবে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে এবং যেভাবে এই যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে গিয়ে ভিন্ন ভিন্ন রাজ্যে গিয়ে আমাদের কাজ করতে হয় সেটা আর করতে হবে না। তার সুযোগ আমাদের নরেন্দ্র মোদী যশস্বী প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এবং আমাদের রাজ্য সভাপতি এবং যিনি মুখ্যমন্ত্রী হবেন তার তত্ত্বাবধানে এখানে সমস্ত সুবিচারভাবে প্রশাসন চলবে, সরকার গঠন চলবে। যারা বলছে সরকার গঠন চলবে, সুপ্রশাসন চলবে, বুলডোজার কি চলবে? যেহেতু যোগী আদিত্যনাথ এরাজ্যেও এসে বলেছিলেন যে ইউপির মতো বুলডোজার চলবে, বুলডোজার কি চলবে? দেখুন অলরেডি আপনাকে বলি অলরেডি আমাদের যোগী আদিত্যনারায়ণের বুলডোজারের গাড়ি এখানে ঢুকে গেছে। বুলডোজারটা কাদের জন্য? তাদের ভয় থাকা দরকার যারা নারী নির্যাতন করে, তাদের ভয় থাকা দরকার যারা ছোট থেকে বয়স্ক বা মহিলাদেরকে ছাড়ে না, যারা অন্যায় করে। যেরকম মমতা ব্যানার্জি শাসনকালে যারা ধর্ষণ করে তাদেরকে উনি আগলে রাখেন। হ্যাঁ, কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে সেখানে আগলে রাখেন না, 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেন তারপরে হচ্ছে খালাস করে দেয়। এটাই যোগী আদিত্যনাথ। তো এখানে দেখা যাক। আমি অচ্যুতার কাছে আসবো। অচ্যুতা, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী যতবারই রাজ্যে এসে যতগুলো সভা বা পথসভা করেছেন, একটা কথা কিন্তু মানুষের পশ্চিমবাংলাবাসীর জন্য বলেছে যে পশ্চিমবাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তৃণমূলের জঞ্জাল রাজ, জঙ্গল রাজ পশ্চিমবাংলাকে 100 বছর পিছিয়ে দিয়েছে। যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে ডাবল ইঞ্জিন সরকার চাই। কেন্দ্রে বিজেপি থাকবে, এ রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রী থাকবে, কেন্দ্রে প্রধানমন্ত্রী থাকবে, তবেই উন্নয়ন সম্ভব। যেটা যেমন একদিকে প্রশ্ন, অন্যদিকে আরেকটি প্রশ্ন আছে। আপনি একটু আগে টাচ করে গেলেন যে প্রশ্নটি, যে এই রাজ্যে যে পরিমাণে দেনার দায় প্রত্যেকটি মানুষের মাথার উপরে, যে পরিমাণে দেনা নিয়ে এই রাজ্য সরকার ভাতা খেলাধুলো এটা ওটা চালিয়ে গেছে, কোনো দিকে তোয়াক্কা করেনি যে দেনার মাত্রাটা কতটা বাড়লো। সেই জায়গায় দাঁড়িয়ে এই পশ্চিমবাংলাকে কতটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে দাদা? দেখো মানুষ, বিজেপি একটি ন্যাশনাল পার্টি, কোনো রিজিয়নাল প্রাইভেট লিমিটেড পার্টি নয়। বিজেপির তোমার যে কি বলবো, আজকে যে পশ্চিমবঙ্গর যে আগের তুমি প্রশ্ন করলেন প্যানেলিস্টকে যে বিজেপি লিডারশিপ আছে কিনা, তো বিজেপির আজকে যদি প্রয়োজন পড়ে, আজকে তো এই ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রীয় সরকারের তো বিজেপির টপ অ্যাডভাইজার আর কনসালটেন্ট আছে। তো আজকে বিজেপি তো খালি একটা ফ্যামিলি চালাবে না, এটা দেশের পৃথিবীর সবচেয়ে বড় পার্টি। আজকে পশ্চিমবঙ্গ আমি তোমায় বলছি বিভিন্ন মিটিং এ, আজকে হয়তো তোমরা তাদের মুখ দেখোনি, বিজেপি ওইভাবে করে না। পশ্চিমবঙ্গতে বিজেপির এত হাই লেভেল প্রফেশনাল লোক আছে যারা একটা অ্যাডমিনিস্ট্রেশন চালানোর পক্ষে, সবাই মন্ত্রী হয় না কিন্তু কমিটি গুলো মেন হয়। তো ওটা নিয়ে চিন্তা নেই। হ্যাঁ, এই রাজ্য এটা ঠিক ব্যাংক্রাফ্ট করে দিয়ে গেছে। এটা একটা বিজেপি সরকারের কাছে চ্যালেঞ্জ যে রেভিনিউটা কিভাবে তুলবে। একদম একদম জি, একদম শেষ। আরো এগিয়ে গেল 182, 182, 92, কোন দিকে এগোচ্ছি আমরা? 200 কি তৃণমূল বলেছিল 200-র উপরে, 226টি। গত কালকেও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 226টির উপরে আমরা সিট পাচ্ছি। সেখানে কি বিজেপি পেতে চলেছে 226টি? কোন দিকে এগোচ্ছে বাংলা রায়? মানুষ, আমার এখন ধারণা হচ্ছে 200 পেরিয়ে যাবে। 200 পেরিয়ে যাবে? অচ্যুতা ইতিমধ্যে বলে দিলেন যে 200 পেরিয়ে যাবে। জিৎ কি বলছে? সাউন্ড ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, আর দেখুন তৃণমূল কমছে, যত সময় বাড়ছে তৃণমূল কমছে, মনে হচ্ছে 200 পার হয়ে যাবে। হ্যাঁ, এ মানুষের রায়, জনগণের রায়, মানুষ আর ঠিকভাবে নেয়নি। আর আগের দিন আপনার প্যানেলও একজন বলেছিল যে অ্যান্টি ইনকাম বেশি, যে সরকারের উল্টো দিকে যদি ভোট বেশি পড়ে অনেক সময় বিরোধী দল বা এই এসআইআর এর যে নির্বাচন কমিশন জোর করে ভয় দেখিয়ে যে ভোট দিতে হবে নাহলে ভোটার কার্ড ক্যান্সেল হয়ে যাবে। তা নয় কিন্তু মানুষরা,
এটা ভালো করে মানুষ একদম। বুঝতে পেরেছে এবং মানুষ বুঝতে পেরেছে যে ভোটার কার্ড ক্যান্সেল হওয়ার ব্যাপার না, যে আমার ভোটটা আমাকে দিতে হবে। এই সুযোগ পেয়েছি যে আমার বাংলা, আমার পশ্চিমবঙ্গ যাতে বাংলাদেশ না হয়ে যায়, আমার বাড়ির সামনে তুলসী গাছ পূজন করতে পারবো কিনা, আমার গলায় ঘণ্টির মালা পরতে পারবো কিনা, তার জন্য আমার স্কুলে সরস্বতী পূজা করতে পারবো কিনা, আমার দেবী মা মূর্তির গলা কাটা মুন্ডু পিছন মেলে তুলতে হবে কিনা পরবর্তী সময়, তার নির্বাচন, তার ভোট। হ্যাঁ, আর আমার এখানকার ছেলেপুলেরা, এখানকার ছাত্র যুবরা কর্মসংস্থানের জন্য বাইরে কর্মসংস্থানে যেতে হবে কিনা তার নির্বাচন, এটা মানুষ রায় দিয়েছে। না হলে এই বড়, এত বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের নিতে হতো না। অচ্যুতদা, একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন এই মুহূর্তে। আমরা এতদিন জানতাম যে দক্ষিণবঙ্গ তৃণমূলের, উত্তরবঙ্গ কিছুটা হলেও বিজেপির দিকে ঝুলে আছে। আমরা একের পর এক ট্রেন যে হাতে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে সেই আহ দক্ষিণবঙ্গ, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, আমি সবচেয়ে বড় কথা বলবো যে দক্ষিণ চব্বিশ পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায় অবজারভার আছে এই মুহূর্তে, যে দক্ষিণ চব্বিশ পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের গড়, সেই দক্ষিণ চব্বিশ পরগনা আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 8টি সিটে এগিয়ে রয়েছে, কখনো কখনো 7-8 থেকে 14-15টা পর্যন্ত এগিয়ে যাচ্ছে। উত্তর চব্বিশ পরগনা তো 19টার উপরে এগিয়ে গেছে বিজেপি। তো এই ফল দক্ষিণ কলকাতায় এগিয়ে যাচ্ছে, উত্তর কলকাতায় এগিয়ে যাচ্ছে, তাহলে কোথাও গিয়ে কি হুড়মুড়ি ভেঙে পড়ছে তৃণমূল? তোমাকে একটু আগে বললাম, আবার বলছি, 21-এর ইলেকশন ফেয়ার হয়নি। আজকের যা ইলেকশন, এটা 21-এ হওয়ার কথা ছিল। খালি গুন্ডাগিরি আর মেশিনারি আটকাতে পারিনি। এবারে লোকে নিজে ভোট দিয়েছে। বিজেপির কোনো গুন্ডা বদমাইশ মেশিনারি কিছু ছিল না। 93% ভোট, মানে লোকে বেরিয়ে এসে এর বিরুদ্ধে বিক্ষোভে ভোট দিয়েছে। মানে আমি কেন বলছি 200 পেরিয়ে যাবে, আমি কিছু লাস্ট ট্রেন দেখছিলাম যেখানে ভাবা যায়নি একটা সময় কাশীপুর এইসব অঞ্চলে যে বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে মাঝে এগোচ্ছে। মাঝে এটা যত বেলা বাড়বে, এটা কোথায় যাবে, 200-র ওপর যাবে কিনা। অতীন ঘোষের মতন প্রার্থী পিছিয়ে গেল, অর্জুন সিং 7,000 ভোটে এগিয়ে গেল। অনেকে এরকম, পানিহাটি এগিয়ে বিজেপি, পানিহাটি অনেকটা এগিয়ে গেছে, পানিহাটি অনেকটা এগিয়েছে। তো আজকে এইসব ভোটগুলো লোকের মন থেকে ভোট দিচ্ছে। কেউ তো গিয়ে বন্দুক, কপালে বন্দুক থেকে বা কাউকে তো বা ছাপ্পা পড়তে হয়নি। এবারে প্রথম আমার দেখা 50 বছরে এই প্রথম ভোট হলো যে লোক নিজে ভোট দিতে পেরেছে। 2011 কিছু লেফটের মেশিনারি কাজ করেছে, পুরোটা এরকম মতো মানে মেশিনারি বন্ধ করতে পারিনি। এই প্রথম পশ্চিমবাংলা 50 বছর বাদে দেখছে একটা স্বাধীনতার পরে এটা একটা নজির সৃষ্টি হয়ে থাকলো। একদম একদম, এটা ভারতবর্ষের রাজনীতি এবং আসতেকালে এটা কনস্টিটিউশন ডিসকাশনে আসবে যে একটা যদি খারাপ নেতৃত্ব একটা দেশে ঢুকে যায়, এই মমতা ব্যানার্জির সরকার আর নর্থ কোরিয়ার কিম জং এর তফাৎ কি? একই তো। মানে একটা স্বাধীন ভারতে মিডিয়া চুপ হয়ে গেছিল, সবাই বন্দুকের ভয়ে মুখ খুলতে পারতো না, কোন রকম মানে মানুষ মুখ খুললে পাড়ায় গিয়ে থ্রেটনিং কে যেত লোকে। আজকে তুমি, আমার এখন মনে পড়ছে 2 মে 2021 তোমার চ্যানেলে বসেছিলাম, তোমার মনে আছে কি না, তখন করোনার অর্ধেক লকডাউন, মানে তো ফাঁকা রাস্তায় গিয়ে তোমার চ্যানেলে গিয়ে বসেছিলাম, আর তোমার এক একটা ভিডিও আসছিল মার্ডার আর একদম 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 মনে পড়ে সেই দিন থেকে আমার বুকের জ্বালা। মানে আমরা লাইভ দেখেছিলাম মার্ডার আর হিংস্রতা, বিশেষ করে এই ফলতা। মনে পড়ে মানুষ 2021 2 মে ভিডিও আমরা দেখেছিলাম, কাকে বডি ঝুলিয়ে দিচ্ছে গাছে, কাকে। এইসব বন্ধ হওয়া উচিত। আমরা স্বাধীন রাজ্য, আমরা ডেমোক্রেটিক। এই এক একটা মানে রাক্ষসী যারা আছে, এটা যেন আর ফিউচার বাংলা না আনে। আমি অর্চুদা আজকে আপনি যথেষ্ট অ্যাটাকিং মুডে আছেন। অর্চুদা একটাই প্রশ্ন থাকবে, এই ফলতার প্রশ্ন যখন উঠলো 21শে মে ফলতায় 21শে মে নির্বাচন, আর কি নির্বাচনে আমরা ওই একটা বিধানসভায় আমরা আর কি আশা করতে পারি? 21শে যে ফলতা দুর্দণ্ড প্রতাপ নেতা, যিনি এখন পূর্তে কর্মদক্ষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের জাহাঙ্গীর খান,
কি হতে পারে 21 তারিখে? আরে তার আগে ও জেলতে মানে জেলের বাইরে থাকে কিনা আগে দেখে নাও, তারপর তো ইলেকশন লড়বে। ওর যা ক্রাইমের রেকর্ড আছে সেটা এখন নতুন রাজ্য সরকার এসে আগে ওই রেকর্ড গুলো কেসগুলো কি করে, আর এইসব লোকের কি আছেটা কি? আজকে এরা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এদেরকে মাথায় তুলেছে। মানে এই গুন্ডা জন্মে সব সময় গুন্ডার থেকে বড় গুন্ডা হচ্ছে পুলিশ, কিন্তু যখন পুলিশ চুপ থাকে আর অ্যাডমিনিস্ট্রেশন গুন্ডাকে তোলে, সে গুন্ডা হয়ে যায়। কোন গুন্ডা নিজের, আমাদের কনস্টিটিউশনে কেউ ওরকম হতে পারে না। গুন্ডার দৌড় হচ্ছে যতক্ষণ না অ্যাডমিনিস্ট্রেশন ওকে দৌড়তে দিচ্ছে। এইবার দেখো পাওয়ারে এলে জাহাঙ্গীর খান আগে 21 তারিখে জেলের বাইরে থাকে কিনা, তারপর তো ইলেকশন লড়বে। আর ও তো ফলটা পুরো এসিজেড, যেটা আমাদের রাজ্যের একটা মানে প্রাইড ছিল যে এখানে ইন্ডাস্ট্রি, সেই এসিজেডে তো খতম করে দিয়েছে এর বাহিনী। ইন্ডাস্ট্রি গুলোকে বুলি করে দিয়ে, লেবার ইউনিয়নদের থ্রেটেন করে দিয়ে ফলতা পুরো এসিজেডটা মরে গেছে। 70-80% ইন্ডাস্ট্রি কোনো গুটি নিয়ে চলে গেছে ওদের রাজত্বের জন্য। একদম একদম। আমি জিতের কাছে অজিত, একদম খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যে যে ট্রেন দেখা যাচ্ছে সরকার গঠন করছে বিজেপি, বলার অবকাশ থাকছে না। আমার বক্তব্য হচ্ছে যে আমরা সেভাবে এই দক্ষিণ 24 পরগনা বলুন, উত্তর 24 পরগনা বলুন, আমি বিধানসভা ধরে ধরে যদি আমি একটা পৌরসভা ধরে ধরে কথা বলি, তাহলে আমরা সেভাবে কিন্তু বিজেপির সেভাবে লিডার আমরা দেখিনি, বা সাধারণ মানুষ হাত খুলে ভোট দিয়েছে, ভোট দেওয়ার অপশন পেয়েছে, সুযোগ পেয়েছে, করে দিয়েছে। তো আপনাদের এই যে গুরু দায়িত্ব আসছে, এই গুরু দায়িত্ব নেওয়ার মতো লিডার কি গ্রাসরুট লেভেলে বিধানসভা ভিত্তিক ভাবে আছে? তৈরি করা সম্ভব হবে এই কদিনের মধ্যে? দেখুন মানবদা, আপনাকে বলি, একটু আগে আপনি একটা প্রসঙ্গে এসেছিলেন, ওই প্রসঙ্গটা তুলেই আপনাকে বলি। পশ্চিমবঙ্গের কোথাও এই নির্বাচনে আপনি যদি 2019 থেকে যদি নির্বাচন পরপর ধরেন, সব থেকে বেশি রক্ত ঝরেছে 2021 সালের বিধানসভায়। যে খুঁজে একদম 100 প্রায় 63 জন বিজেপি কর্মীকে, সেখানে কোনো সিপিএম বা কংগ্রেসের কোনো নেতৃত্ব বা বুথ স্তরের কোনো কর্মী মার খায়নি বা তাদেরকে খুন করা হয়নি। আপনারা দেখেছেন যেভাবে বিজেপি 163 জনকে বেছে বেছে খুন করা হয়েছে। এবং 2026 নির্বাচন দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও রক্ত ঝরেনি, কোথাও মায়ের কোল খালি হয়নি। ২-৩ জায়গায় বোমা বারুদের ঘটনা থাকলেও সেখানে কিন্তু বন্ধ হয়ে গেছে। আরেকটা কথা আপনাকে প্রাসঙ্গিক বলি, যেটা আপনি বলছিলেন জাহাঙ্গীর খান নিয়ে, যেটা অর্চিতা বলছিল যে জেলে ভাত খেতে হবে। আপনাকে একটা কথা বলি, আ এখানে অমিত শাহজি এবং নরেন্দ্র মোদীজিও বলেছেন, পরবর্তী সময়ে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিল যে এখানে জাহাঙ্গীর খান, হুমায়ুন, বাবর, পশ্চিমবঙ্গের মাটিতে না জাহাঙ্গীর, না হুমায়ুন, না বাবর, এদের কোনো কিছুই কার্যসিদ্ধি হবে না। তো আর আপনাকে একটা কথা বলি মানসদা, এই যা ট্রেন্ড চলছে এখন সম্ভবত 188 হয়ে গেছে, তৃণমূল 91 তে নেমে গেছে। আপনাকে বলি, আজকে বিজেপি জেতবার পরে এবং বিজেপি সরকার আসার পরে আপনার চ্যানেলে আমি বলছি, আপনি স্ক্রিনটা রেকর্ড করে রাখবেন। পরবর্তী সময় বলার সময় বলবেন যে জিৎবাবু বলেছে, তৃণমূল নামক দলটাই থাকবে না। 48 ঘন্টার মধ্যে যত তৃণমূল আছে সব বিজেপিতে জয়েন করে যাবে। কারণ না না, আমি আমি একটা কথা, আমি আমি জিৎ জিৎ একটা কথা বলবো, যে একটু আগে বেশ মুঘল সাম্রাজ্যের একটা কথা তুমি তুলে ধরলে, জাহাঙ্গীর, শাহজাহান, বাবর ইত্যাদি ইত্যাদি, হুমায়ুন। আমি বলছি যে নতুন করে আমরা সোনারপুরে এক হুমায়ুনের দৃশ্য দেখতে পাচ্ছি বেশ কয়েক মাস ধরে। আমরা দেখলাম গতকাল 25 নম্বর ওয়ার্ডে রুলিং পার্টি অফিস দখল করা হলো। আমরা দেখলাম ক্যানিং পশ্চিম ইটখোলাতে একই দৃশ্য। যদি এই ট্রেনটা উল্টে যেত, আজকে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আসছে যে 188, এই 188 যদি তৃণমূলের ক্ষেত্রে যদি আসতো, তাহলে গতকাল থেকে এই সমস্ত খবর আমাদের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু হয়েছিল। আজকে পরিণতি কি হতো? দেখুন মানুষদা, আপনাকে একটা কথা বলি, এটা যদি উল্টো হতো, 188 যদি এখন তৃণমূল থাকতো না, একদম একদম একদম। এই ধরনের হুমায়ুনটা কি করতো? এতক্ষণে তৃণমূল বিজেপির বাড়িতে বুথের যারা বুথ সভাপতি আছে বা বুথের কর্মী আছে, তাদেরকে খুঁজে বার করে করে মারতো, সেখানে প্রশাসনও চুপ থাকতো। কারণ আর যে হুমায়ুনের কথা বলছেন,
এই হুমায়ুনকে দেখুন না, এখন দূরবীন নিয়ে খুঁজতে যান পাড়ায়, এই হুমায়ুন কোনো অন্য রাজ্যে বা অন্য কোনো জায়গায় পালিয়ে ঘুরতে বেরিয়ে গেছে। তো এরা হুমায়ুন বা বাবর বা এরা কোথাও থাকবে না। আমি জানি এই ঘটনাটা হুমায়ুন বা বাইপাসের 25 নম্বর ওয়ার্ডে সোনালী রায় সম্ভবত তৃণমূল কাউন্সিলর প্রাক্তন একদম 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 তার অফিস দখল করেছে। এখন গিয়ে দেখুন তালা বন্ধ করে পালিয়ে গেছে। হ্যাঁ, আমরা এখনো বলছি আমরা কারোর গায়ে হাত তুলবো না, কিন্তু হুমায়ুন যেভাবে সন্ত্রাস চালিয়েছে 25 নম্বর ওয়ার্ডে, যেভাবে সন্ত্রাস শুধু 25 চালিয়েছে নম্বর নয়, শুধু 25 নম্বর নয়, তার তার যে সাঙ্গপাঙ্গ দলবল আমরা গোটা সোনারপুরের বেশ কিছু ওয়ার্ডে আমরা দেখতে পেয়েছি, কিন্তু তাণ্ডব শুরু করেছে। আমরা দোলের দিনের ঘটনা তো আমরা দেখেছি, সেখানে আমরা হুমায়ুনের হাত পেয়েছি। আমরা দেখেছি যে ফুড ইন্সপেক্টর একজন অফিস একে যেটা কিছুদিন আগেকার ঘটনা, বাইপাসের পাশে আবাসনের যে ঘটনা হলো, সেখানে হুমায়ুনের হাত আমরা দেখতে পেয়েছি। এবং একের পর এক সোনারপুর বার্তার অফিসে যে একটা রেজিস্টার চ্যানেল, সেখানে দিনের পর দিন হুমকি থ্রেট, 4 তারিখে সেই অফিস ভাঙচুর হবে, সেখানে গিয়ে বোমাগুলি উদ্ধার করা হবে, সোনারপুর বার্তা নাকি 1 কোটি টাকা নিয়েছে বিজেপি থেকে, এই ধরনের হুমকি পর্যন্ত একদম সোশ্যাল মিডিয়া সোনারপুর বার্তার পেজে লেখা হয়েছে। কি বলবেন এরা কোথায়? মানুষদা, প্রথমেই আপনাকে আরেকবার করজোড়ে আপনাকে বললাম, মানুষদাকে যেভাবে আপনি প্রথম দিন থেকে সোনারপুর বার্তা যেভাবে মানুষের সাথে ছিলেন এবং সঠিক তথ্য সঠিক খবর যেভাবে আপনারা কষ্ট করে পাবলিশ করেছেন, সেটা যতই শাসক দলের রক্তচক্ষু হোক না কেন, যেভাবে আপনারা চোখে চোখ রেখে মানুষদা সোনারপুর বার্তা আপনারা দেখেছেন, তার জন্য আমি আরেকবার আপনাদের পুলিশ জানালাম। দেখুন, বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপি সরকার করছে, হুমায়ুন যে কাজগুলো করেছে আমরা মারপিটের বিশ্বাসী নয়। হুমায়ুন দেখুন নিজের পাড়াতেই নেই, এরা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবে, কারণ যেভাবে এরা গোটা বিধানসভা জুড়ে যে সন্ত্রাস করেছে হুমায়ুনের দল, শাহজাহানের দল, এদেরকে ছাড়া হবে না, এদেরকে ছাড়া হবে না। আপনাকে বলছি শুনুন, এরা প্রশাসনে যাবে, প্রশাসনের মারফতে, এখন যে প্রশাসন আছে এই প্রশাসন তো না, কি বলবো, চটিচাটা হয়ে গেছে। যে প্রশাসন আসবে এবারে আর চটিচাটা হবে না, সেই প্রশাসন অ্যারেস্ট করতেই বাধ্য। আপনাকে বলি আপনার চ্যানেলে একটা একটা এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা বক্তব্য বলি, যেখানে বর্তমান বিধায়ক ছিলেন, আমি 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 বলবো লাভলি মৈত্র ট্যাগ করে লেখা হচ্ছে, যেখানে একটি পৌরসভা, রাজ্যের পৌরসভা, সোনারপুর আসপুর পৌরসভা, তার একটি গুরুত্বপূর্ণ সিআইসি সোনালী রায় যে প্রশ্নটা আপনি তুললেন বলে আমি বললাম, যে সেখানে 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলা হচ্ছে হুমায়ুন কবির, এবং সেটা ট্যাগ করা হচ্ছে বিধায়কের পেজে। কোনো উত্তর নেই, যেগুলো তুলে নেওয়ার মতন কোনো প্রবণতা নেই, কোনো অর্ডার নেই পার্টির পক্ষ থেকে। কি দেখছি আমরা, একজন সিআইসি সেই ওয়ার্ডের আরেকজনকে বলা হচ্ছে একজন মাফিয়াকে পরিষ্কার করে। আমার প্রশ্ন রাখতে চাই যে হুমায়ুনের পরিচয় কি, কোথাকার ভোটার আমরা এখন খুঁজে পাইনি, তাকে বলা হচ্ছে যে সে নাকি 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেখানে কোনো প্রতিবাদ নেই বিধায়কের পক্ষ থেকে। কি বলবেন? না, আপনাকে এর আগেই আপনার মিডিয়াতে বললাম যে পোস্ট একটা, বাকি সব ল্যাম্প পোস্ট। এখানে পোস্ট অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, কোনোটা কাটা বাদ ধরে আর কোনোটা ভেঙেই পড়ে গেছে। সেই জন্য এরা নিজেদের মতো এদের 7টা জেনারেল সেক্রেটারি, 7টা ভাইস প্রেসিডেন্ট, 7টা সেক্রেটারি, এগুলো তো হতে পারে না। আমার যখন মনে হলো আমি একজনকে পদ দিয়ে দিলাম, আমার যখন মনে হলো তার থেকে পদ তুলে নিলাম, আমার যখন মনে হলো কাউন্সিলর অঘোষিতভাবে ঘোষণা করে দিলাম, এগুলো বিজেপিতে হয় না, এটা তৃণমূলেই হয়। আর এরা যে স্বর্গে বসবাস করছে সেটা হলো মূর্খের স্বর্গবাস। তো আপনাকে বলে থাকি যে এদেরকে কোথাও আপনি আজকের পর থেকে দেখতে পাবেন না, আজকের পর থেকে এদেরকে কোথাও দেখতে পাবেন না। আর আপনাকে আপনার চ্যানেলে বলি যে এরা যদি ভেবে থাকে যে বিজেপিতে আসবে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং এলওপি লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয় বলেছে, তৃণমূল থেকে কোন দুষ্কৃতী বাহিনী, জেহাদি বাহিনী কোন বিজেপিতে দেওয়া হবে না। আমাদের দলে যা আছে, যা নেতৃত্ব আছে, প্রচুর আছে, সর্বভারতীয় দল, কোন জেহাদি নিয়ে সরকার আমাদের দলে নেওয়া হবে না এবং কোন জায়গা দেওয়া হবে না। তো অটোমেটিকলি তাদের যেতে হবে। আমি অর্চিতার কাছে যাবো। অর্চিতা, একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমাদের অন্য গেস্টরা ঢুকবেন। একদম শেষ প্রশ্ন, একটি প্রশ্ন বারবার উঠেছে, এ রাজ্যের করাপশনে জর্জরিত বিভিন্ন বিষয় আমরা দেখেছি, বিভিন্ন সময় আমরা দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে একাধিকবার ইডি সিবিআই নোটিশ হয়েছে, তার
চতুর্দিকে লোকজন অ্যারেস্ট হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা প্রশ্ন বরবাদ করে গেছেন যে যদি আমি এক বিন্দু অপরাধী হই আমি ফাঁসির মঞ্চে ঝুলবো, আর ইডি সিবিআই যাদেরকে ধরছে একজন না জ্যোতিপ্রিয় মল্লিক, না পার্থ পার্থ চ্যাটার্জি বা অনুব্রত মন্ডল, এদের কাউকেই কোনোভাবে দোষী সাব্যস্ত করতে পারেনি। সিবিআই কে সরাসরি চ্যালেঞ্জ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কি বিজেপি সরকার আসলে এই যে ইডি সিবিআই এর যে নিষ্ক্রিয়তা, কখনো কোনো সক্রিয়তা, কখনো কোনো নিষ্ক্রিয়তা, বেশিরভাগ ক্ষেত্রে জেলের ঘটনাগুলো তার নিষ্ক্রিয়তার জায়গা, সবচেয়ে বড় কথা আর্জিত ঘটনার এই বিচারগুলো কি পাবে বলে মনে হয় আপনার? কি বলবেন? দেখো মানুষ, এ আমাদের মহাভারতেও আছে, রাজনীতি আর আসল গল্পর তফাৎ থাকে। কেন্দ্রীয় সরকার কেন এগুলোকে নিয়ে ইয়ে করতে পারিনি, এগোতে পারিনি, এখন আমরা তো কেউ মানে এত উচ্চ পর্যায়ে তাদের তো ডিসিশনের নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা আমরা এখানে বসে সেগুলো আলোচনা করা বোকামি হবে। নিশ্চয়ই এনাদের কোনো রাজনৈতিক কারণ ছিল যেগুলো এতদিন এগুলো নিয়ে এগোয়নি। এবার প্রশ্ন হচ্ছে, তোমার আমার মতো আমরা তাকিয়ে থাকবো এই হাজার হাজার লুটেরা ডাকাতরা, আমরা আশা করব বিজেপি সরকার পশ্চিমবাংলায় বানিয়ে প্রথম কাজটা হচ্ছে যত নেতাগুলো সাইকেলে ঘুরতো, আজকাল কার বিয়ে, মেয়ের বিয়ে হচ্ছে কয়েকশো কোটি টাকা, কার সোনার গয়না, তার 10টা গাড়ি বাড়ি, গার্লফ্রেন্ড সবই নিয়ে এইবার ইয়ে হচ্ছে এই মানুষের টাকাগুলো আদায় করতে হবে। সেটা সরকার কিভাবে, আমি তো বলছি পুরো, আমি যদি সরকারের অংশ থাকতাম প্রথম কাজ করতাম হচ্ছে পশ্চিমবঙ্গর গত 10 বছরে যত জমি জমা ফ্ল্যাট রেজিস্ট্রি হয়েছে তার অডিট করা। এই এসআইআর এ যেরকম নাম বেরিয়েছে না, তুমি দেখবে আরেকটা চমক দেওয়া খবর বেরোবে। আমরা তো ব্যবসায়িক জগতের লোক, চেম্বার ফেম্বার নিয়ে আমরা থাকি, ডেটা তো এত ওপেন বলা যায় না। আজকে রাজ্য নেতৃত্ব পাওয়ারে এসে আগে প্রথম যেরকম মানুষের এসআইআর করলো তেমনি সম্পত্তির এসআইআর করুক, তাহলেই দেখবে অর্ধেক চমক। ইডি সিবিআই এর দরকার নেই, তারপর তো ইনকাম ট্যাক্স আছে। এই রাজ্যের লুট বন্ধ করতে হবে। খালি কলকাতার শহরে দেখে নাও যে কাউন্সিলর গুলো 10 বছরে তার পরিস্থিতি কি ছিল, আজকে তারা কি জীবনযাপন করে। আপনি কলকাতা ছাড়ুন, কলকাতা ছাড়ুন, একদম গ্রামের ব্লক স্তরে নেতাদের কথা ভাবুন, যারা সাইকেলে চলতো তাদের কতগুলো করে স্করপিও গাড়ি আছে আপনি খুঁজে পাবেন না, বাড়ির কাজের লোক থেকে উপপত্নী থেকে। আজকে তো মমতা সরকারের এটাই ছিল যে তুমি লুটে খাও, খালি আমার পার্টি আমার ইলেকশনটা বন্দুক দিয়ে জিতিয়ে দাও। সেই করে তো আজকে সিপিএম এর যেটা লোকাল কমিটি থাকতো, লোকাল কমিটি গুন্ডাগুলোকে চালাতো, আর মমতা তো গুন্ডাগুলোকেই নেতা বানিয়ে দিয়েছে। তো এই যে একটু আগে যে প্রশ্ন করছিলেন না বিজেপির নেতা কে আছে, এর থেকে কি খারাপ নেতা আছে বিজেপির? এর থেকে তো খারাপ হতে পারে না। আজকে পশ্চিমবঙ্গ তুমি বলো না, যেগুলো মমতা ব্যানার্জি টিএমসি তে পুরনো কংগ্রেস থেকে শিক্ষিত নেতা, তারা কোনোদিন মন্ত্রিত্ব পেয়েছে? আমি একটু সংশোধন করবো, আমি বলছি না যে তৃণমূলে বিজেপি নেতা আছে কিনা, আমি বলছি যে এ রাজ্যে শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গোটা ভারতবর্ষের ইতিহাসে এমপি ভোটে সবচেয়ে বেশি 7,10,000 ভোটে জেতা যিনি এমপি পার্লামেন্ট কাঁপিয়ে দেন, সেই এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, কি বলছেন? যারা বিজেপি করে তারা নম্বর, তারা জোচ্চোর, তারা ধর্ষক, তারা আমার কথা না, এটা আমি রিপ্লাই করলাম, বলুন। আজ উনি তো আরেকটা স্টেটমেন্ট দিয়েছে যে আজকে দুপুর 12টার পর সব লোকেদের দেখে নেবে। 12টা বেজেছে কি? এখনো বাড়িনি বাজে, কটা বাজে? আমি তো আমি উনি আগে দেখি 12টার পর কাকে কি দেখে নেয়, সব হুমকি দিয়েছিল না, কাকে মেরে দেবে কাকে ধরে দেবে। ওই 21-এর জামানা শেষ। এবার ওদের পার্টি এবং নেতৃত্ব হয় রাজ্য ছাড়ুক, নয় যে যে দেশ পালাতে পারে, এখন আর পারবে কিনা এই না। এবার দেখা যাক। অভিষেক ব্যানার্জিকে নিয়ে আলোচনা করার, ও কে? একটা বাচ্চা ছেলে, পিসির দয়ায় পেছনে পুলিশের গার্ড আর হাজার হাজার গুন্ডা,
এছাড়া ওর কি কৃতিত্ব আছে গো? ও আজ পর্যন্ত যেরকম কেন্দ্রীয় রাহুল গান্ধী, এও তাই, মানে জন্মেছে সোনার চামচ, মানে রাজনৈতিক সোনার চামচ, কোটি কোটি টাকা আর ফুর্তি আর এমনি হাতে পেয়ে গেছে পাওয়ার। এই বাচ্চা ছেলেগুলো পাওয়ার, শিক্ষা নেই, পাওয়ার পেয়ে গেছে, জানে না পাওয়ার। আজকে ওর জায়গায় আমি থাকলে আমি রাজ্যটা চালিয়ে লোককে দিয়েও খেতাম, কিন্তু এদের তো শিক্ষা নেই, ভেবেছে সব একদিনে হজম করে নেবে, এবার বদ হজমের পালা। জি জি, চিন্তা করছি এবার বড়দের পালা, আজকে থেকে শুরু করো, কি বলবেন? হ্যাঁ, একদম ছোট করেই বলবো। অর্চিদা যেটা বলছিলেন, অর্চিদার সাথে একমত। আমি বলছিলাম যে প্রথমেই বলবো যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি এক্ষুনি বললেন সর্বভারতীয় দল। হ্যাঁ, যে দল পশ্চিমবঙ্গের বাইরে কোথাও নেই সেটা সর্বভারতীয় দল, একটা আঞ্চলিক দল। তাদের আবার সাধারণ সম্পাদক, তাদের আবার অভিষেক ব্যানার্জি। আর আপনি একটু আগে বলছিলেন যে ফাঁসির মঞ্চে বলছিল যে আমি মৃত্যুবরণ করব। ওনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে না, যদি তাই হতো না, আর আপনি বলছিলেন আপনার চ্যানেলে একটু আগে যে যারা অ্যারেস্ট হয়েছিল তাদেরকে ছাড়া হয়েছে, তার একটাই কারণ, ওরা তৃণমূল বলতো ইলেকশনে যদি হেরে যেত, এই যে যেটা আজকে দেখছে, বলতো যদি সব তৃণমূলের নেতারা আজকে জেলের ভেতরে থাকতো, বলতো যে আমাদেরকে জেলের ভেতরে ঢুকিয়ে নির্বাচন করেছে। আপনাকে আপনার চ্যানেলে আমি বলি যে এই নির্বাচন হয়ে যাওয়ার পরে, এই সরকার বিজেপি সরকার গঠন হওয়ার পরে যারা যে কাজ করেছে তাদেরকে সবাইকে জেলে যেতে হবে। আর আরজি করের কথা বলি, আরজি করের আমাদের বোন অভয়া, আর যে কাকিমা যিনি লড়ছেন, রত্না দেবনাথ, আমাদের কাকিমা সবার প্রিয়, এই সুবিচার পাবে। এবং যারা এই কাজের সাথে যুক্ত ছিল তাদেরকে আমি বলবো যে মহামান্য আদালতকে, যে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়। যা নক্কর মানে ঘটনা করেছে, যেভাবে মমতা ব্যানার্জি তাদেরকে আগলে রেখে দিয়েছে, সারা পশ্চিমবঙ্গবাসী, সারা পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে আরজি করের বিচার। একদম একদম একদম, আমরা এই মুহূর্তে একদম আপডেট দেবো 191টি আসনে। হ্যাঁ হ্যাঁ, অর্চিতা বলুন বলুন। সেকালে বিজেপি সরকারকে মানে আজকে টিএমসির এগেনস্টে কেস লিডারদের করতে গেলে প্রবলেম হবে একটা জেলে বাসস্থান দেওয়া, কারণ অত জায়গা আছে পশ্চিমবঙ্গ বলে আমার নেই। আমার একটা সাজেশন দিতে পারি, সে যে গভর্নমেন্ট ফর্ম করবে, যে ইনকাম ট্যাক্সে যেরকম অ্যামনেস্টি স্কিম হতো না আগে, জানো তো নিশ্চয়ই, একদম, যারা যারা ট্যাক্স জমা দেয়নি তারা একবারে দিলে পেনাল্টি ইন্টারেস্ট থেকে মুকুব হয়। তো একটা সাজেশন দিতে পারি, রাজনৈতিক নেতাদের জন্য একটা অ্যামনেস্টি স্কিম করা, যে যা লুটেছো জমা দাও, তাহলে তোমাকে জেলে যেতে হবে না। তাহলে আমাদের রাজ্যের অর্ধেক যে টাকা, আমাদের এক্সচেকারের টাকা নেই, অন্তত কিছু আশা করি অনেক ফিরে আসবে। এটা এটা মন থেকে এখন এলো, যদি সরকার করে তখন দেখবে দলে দলে লাইন দেবে জমা দিতে। একদম একদম, অনুষ্ঠানের শেষ মুহূর্তে 190, এই মুহূর্তে এগিয়ে আছে বিজেপি, কিছুটা হলেও এগোচ্ছে তৃণমূল 92টি আসনে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে। আমরা জানি না সময় যত এগোবে বিজেপি এগোবে কি তৃণমূল এগোবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, যদিও বিজেপির প্রতিনিধিরা, মুখপাত্ররা বলছেন যে পিকচার আমি বাকি হয়, যত লেট হবে তত আমাদের ব্যালট খুলবে, শুধু তৃণমূল পাওয়া যাবে, শুধু তৃণমূল পাওয়া যাবে, যেখান থেকে বিজেপি আবার ফিরে আসবে 77-এর নিচে। আমরা সেই দিকে নজর রাখবো, সব খবর সবার আগে আপডেট দিতে থাকবে সোনারপুর বার্তা এবং ধন্যবাদ বাংলা। আপনার চোখ রাখুন ধন্যবাদ বাংলার পর্দায়।